অডিও কথনে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন অডিও বুক নিয়ে হাজির হলাম আমি রাজিয়া সুলতানা। আজকে আমি শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত উপন্যাস আমার আছে জল। উপন্যাসটি আমি 2টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। রেল স্টেশনের এত সুন্দর নামও আছে নাকি? সোহাগী। এটা আবার কেমন নাম? দিলু বলল, আপা কি সুন্দর নাম দেখেছ? নিশাত কিছু বলল না। তার ঠান্ডা লেগেছে। সারা রাত জানালার পাশে বসেছিল। খোলা জানালায় খুব হাওয়া এসেছে। এখন মাথা ভার ভার। কিছুক্ষণের মধ্যেই হয়তো নাক দিয়ে জল ঝরতে শুরু করবে। দিলু বলল, আপা স্টেশনের নামটা পড়ে দেখো না প্লিজ। পড়েছি, ভালো নাম। দিলুর মন খারাপ হয়ে গেল। সে আশা করেছিল নিশাত আপাও তার মতো অবাক হয়ে যাবে, চোখ কপালে তুলে বলবে, ওমা কেমন নাম। কিন্তু সে আজকাল কিছুতেই অবাক হয় না। কথাবার্তা বলে স্কুলের জিওগ্রাফি আপার মতো। নিশাত বলল, দিলু দেখ তো বাবু কোথায়, দুধ খাবে বোধহয়। দিলু বাবুকে কোথাও দেখতে পেল না। এমন দুষ্টু হয়েছে, ওয়েটিং রুমে ঘাপটি মেরে বসে আছে হয়তো। কাছে গেলেই টু দেবে, ধরতে গেলেই ছুটে যাবে। ওয়েটিং রুমের সামনে এক গাদা জিনিসপত্রের সামনে বাবা দাঁড়িয়ে আছেন, বিরক্ত মুখ। তিনি দিলুকে দেখেই বললেন, এক একজন এক এক দিকে চলে গেছে, ব্যাপারটা কি? তোর মা কোথায়? জানি না তো। তোর মাকে খুঁজে বের কর। আমি পারবো না বাবা, আমি বাবুকে খুঁজছি। বাবুকে খুঁজলে তোর মাকে খোঁজা যাবে না, এরকম কথা কোথাও লেখা আছে? সবাই আজ এরকম করে কথা বলছে কেন? কোথাও বেড়াতে গেলে সবার হাসি খুশি থাকা উচিত, কিন্তু এখানে সবাই কেমন রেগে রেগে কথা বলছে। রাগটা তার উপরেই। ট্রেনে মা 3বার বললেন, দিলু পা নাচাচ্ছ কেন? পা নাচানো একটা অসভ্যতা, চুপ করে বসো। পা নাচানোর মধ্যে আবার সভ্যতা অসভ্যতা কি? যত আজগুবি কথা। দিলু বলো, তোর মাকে খুঁজে বের কর। আমার পাইপের তামাক রেখেছে কোথায় সে? আমি কি করে জানবো? আমি রাখলে আমি জানতাম, আমি তো রাখিনি। দিলুর বাবা ওসমান সাহেব রাগী চোখে মেয়ের দিকে তাকালেন। ওসমান সাহেবের বয়স 58, কিন্তু দেখায় আরো বেশি। শরীর হঠাৎ ভারী হয়ে গেছে, সমস্ত চুল পাকা। মেজাজের পরিবর্তনও হয়েছে হঠাৎ করেই। এখন আর কিছুতেই ধৈর্য রাখতে পারেন না। তিনি দিলুর উপর ঝাঁঝিয়ে উঠতে গিয়েও থেমে গেলেন। দিলুর বয়স এই মার্চে 14 হবে, নাকি 15। মেয়েদের এই বয়সটা অন্যরকম। এই বয়সে চেনা মেয়েগুলিকেও অচেনা লাগে, মনে হয় অন্য বাড়ির মেয়ে। এদের উপর কিছুতেই রাগ করা যায় না। দিলু পরেছে একটা ধবধবে সাদা স্কার্ট, পায়ের মোজা ও জুতা 2 লাল, মাথায় 2টি লম্বা বেনি। শীতের সকালের রোদে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বড় অচেনা লাগছে। এর উপর রাগ করা যায় না। ওসমান সাহেব বাক্স পেটারা হাতড়াতে লাগলেন। পাইপ ধরানোর ইচ্ছা হচ্ছে, অনিয়ম তো করাই যায়, ছুটি হচ্ছে অনিয়মের জন্য। দিলু ওয়েটিং রুমে কাউকে দেখল না, তবে ওয়েটিং রুমের বাথরুমের দরজা বন্ধ। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে। কেউ আছে নিশ্চয়ই। মা বোধহয় বাবুকে বাথরুম করাচ্ছেন। দিলু ডাকলো, বাথরুমে কে? জল পড়ার শব্দ থেমে গেল। দিলু আবার বলল, বাবু তুমি? কোনো সাড়া নেই। তার মানে মা। মা একমাত্র ব্যক্তি যিনি বাথরুম থেকে কথা বলবেন না। দিলু যদি বলে, মা গায়ে মাখার সাবানটা আছে, জবাব দেবেন না। বাথরুম থেকে কথা বলা নাকি অসভ্যতা। এর মধ্যে অসভ্যতার কি আছে? খুট করে দরজা খুলল। দিলু দেখলো ভেজা মুখে জামিল ভাই বের হয়ে আসছেন। কিরে দিলু, ইমার্জেন্সি নাকি? যা ঢুকে পড়। ছি, কি অসভ্যতা! জামিল ভাইয়ের একেবারেই কাণ্ডজ্ঞান নেই। মেয়েদের কেউ বাথরুমে যাবার কথা ওভাবে বলে নাকি? সে যে বড় হচ্ছে এটা কি জামিল ভাইয়ের চোখে পড়ে না? এখন শাড়ি পরলে অনেকেই তাকে আপনি করে বলে। জামিল ভাই বোধহয় তাকে কখনো শাড়ি পরা দেখেনি। জামিল ভাই বাবুকে দেখেছেন? না। মাকে দেখেছেন? না। কেন? আপা খুঁজছে বাবুকে, বাবা খুঁজছে মাকে। ওরা মনে হয় স্টেশনের বাইরে হাঁটতে গেছে। চল যাই, খুঁজে নিয়ে আসি। তোকে তো দারুণ লাগছে রে দিলু। ট্রেনে কি এই ড্রেসেই ছিলি নাকি? মাই গড,
তখন তো চোখেই পড়েনি। জামিল দেখলো দিলু খুব লজ্জা পাচ্ছে। এর কারণ সে ঠিক বুঝতে পারল না। মেয়েটি কি বড় হয়ে যাচ্ছে নাকি? দেখতে দারুণ লাগছে, এই কথায় কান টান লাল করার মানেটা কি? জামিল তীক্ষ্ণ চোখে তাকালো। দিলু, তুই যেন কোন ক্লাসে এবার? ক্লাস 9-এ। ইস, আপনি যেন জানেন না। কোন গ্রুপ, সায়েন্স না আর্টস? সায়েন্স। বাপ রে বাপ, সায়েন্স! ইলেকট্রিক অঙ্কে তো গোল্লা পাবি। কেন? গোল্লা খাবো কেন? মেয়েরা অঙ্ক মানুষাঙ্ক এসব জানে নাকি? জামিল পাঞ্জাবির পকেট থেকে চিরুনি বের করে বাথরুমের আয়নায় চুল আঁচড়াতে গেল। দরজা পর্যন্ত বন্ধ করল না। কি বাজে অভ্যাস! দিলু শুনল চুল আঁচড়াতে আঁচড়াতে জামিল ভাই গুনগুন করে গান গাইছে। আহা জিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায়। এই শীতে বসন্তের গান। দিলু বহু কষ্টে হাসি চেপে রাখলো। সুরেরও কোনো ঠিক ঠিকানা নেই। বাথরুমে ঢুকলে গান গাইতে হবে এমন কোনো কথা আছে? চল দিলু, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ওসমান সাহেব একটা কালো ট্রাঙ্কের উপর বসে আছেন। তার মুখে বিরক্তির ভাব এখন আর নেই। পাইপের তামাক পাওয়া গেছে। পাইপ তৈরি করা হয়েছে। বাতাসের জন্য আগুন ধরাতে পারছেন না। জামিলদের বেরোতে দেখে হাসি মুখে বললেন, জামিল, আমাকে এখানে বসিয়ে এক একজন এক এক দিকে কেটে পড়েছে। ব্যাপারটা কি বলতো? সম্ভবত ছুটির দিনে আপনাকে কেউ ভয় টয় পায় না, আপনাকে নিরীহ মনে করে। ওসমান সাহেব শব্দ করে হাসলেন। এত শব্দে তিনি কখনো হাসেন না। দিলুও হাসল। কাউকে হাসতে দেখলেই দিলুর হাসি পায়। ওসমান সাহেব বললেন, কিরকম মিসম্যানেজমেন্ট হয়েছে দেখলে? স্টেশনে জিপ নিয়ে থাকার কথা, জিপ তো নেই, একটা মানুষ পর্যন্ত নেই। এসে পড়বে। কিছু মুখে দেয়া দরকার। এত বেলা হয়েছে, সবার খিদে পেয়েছে। বেলা কিন্তু চাচা বেশি হয়নি, মাত্র 7:30 বাজে। সকাল হয়েছে মাত্র। তাই নাকি? ওসমান সাহেব বেশ অবাক হলেন। জামিল বলল, আমি দেখি চায়ের ব্যবস্থা করা যায় কিনা। ওইখানে একটা চায়ের দোকান আছে। ওই চা কি মুখে দেয়া যাবে? চেষ্টা করতে দোষ কি? লেট আস ট্রাই। ওসমান সাহেব আবার শব্দ করে হাসলেন। তার মেজাজ সম্ভবত ভালো হতে শুরু করেছে। দিলুও হাসল। এখন বেশ পিকনিক পিকনিক লাগছে। নিশাত একটা কাঠের বেঞ্চিতে লাল চাদর গায়ে দিয়ে বসেছিল। রোদ পড়েছে তার মুখে। শীতের বাতাসে তার কপালে ছোট ছোট কিছু চুল নাচছে। সে বসে আছে বিষণ্ণ ভঙ্গিতে। তার ফর্সা গালে লাল চাদরের আভা পড়েছে। দিলু ফিসফিস করে বলল, আপা কত সুন্দর দেখেছেন? হ্যাঁ, দেখলাম। আপাকে ডেকে সঙ্গে নিয়ে যাই। ডাকো, ডাকলেই হয়। দিলু ডাকলো, আপা, এই আপা। নিশাত ওদের দুজনকে দেখল, কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। মুখ ঘুরিয়ে নেবার ভঙ্গিটি রাগী ভঙ্গি। সে এমন রেগে আছে কেন? আপা, আমাদের সঙ্গে যাবে? আমরা স্টেশনের বাইরে হাঁটতে যাচ্ছি। না। বাবু কোথায়? বাবু মার সঙ্গে, ওদেরই খুঁজতে যাচ্ছি। তুমিও চলো। না, আমি যাব না। চলো না আপা। এক কথা বারবার বলতে ভাল লাগে না, তোরা যা। দিলু অপ্রস্তুত হয়ে পড়ল। আপা মাঝে মাঝে এমন কড়া করে কথা বলে। এত সুন্দর একটি মেয়ে এরকম করে কথা বলবে কেন? দিলু হাঁটতে শুরু করলো। জামিল ভাই, এগুলো কি গাছ? জানি না কি গাছ। কৃষ্ণচূড়া নাকি? না, কৃষ্ণচূড়া না। কৃষ্ণচূড়ার পাতা তেঁতুল গাছের পাতার মতো। এগুলি খুব সম্ভব জারুল। কচুরিপানার মতো ফুল হয় এদের, নীল রঙের, খুব সুন্দর। এই স্টেশনটার নাম কত সুন্দর দেখেছেন? নামটার একটা গল্প আছে জানো? কি গল্প? এখানে এক রাজা ছিলেন। রাজার একটি মাত্র মেয়ে। মেয়ের নাম সোহাগী। রাজ্যে পানির খুব কষ্ট। রাজা ঠিক করলেন এমন এক পুকুর কাটবেন যে রাজ্যে পানির কষ্ট থাকবে না। তিনি সত্যি প্রকাণ্ড এক পুকুর কাটালেন। কিন্তু আশ্চর্য, এক ফোঁটা পানি নেই। সে বছর খুব খরা। রাজ্যের লোক হাহাকার করছে। রাজা শুকনো মুখে পুকুর পাড়ে বসে আছেন। তখন শুনলেন কে যেন বলছে, রাজন,
তোমার কন্যাকে পানিতে নামিয়ে দাও, জল আসবে। রাজা সোহাগীকে নামিয়ে দিলেন এবং বললেন, কোনো ভয় নেই মা, জল আসতে শুরু করলেই তোমাকে টেনে তুলে ফেলবো। মেয়ে পুকুরে নামা মাত্রই চারদিক থেকে হু হু করে জল আসতে লাগলো। রাজা আর তাকে টেনে তুলতে পারলেন না। পুকুরটির নাম হলো সোহাগী পুকুর, জায়গাটার নাম হলো সোহাগী। জান, এটা সত্যি না, বানিয়ে বানিয়ে বলছেন। বানাবো কেন? সোহাগী পুকুর সত্যি সত্যি আছে, জিজ্ঞেস করলেই জানতে পারবে। আর তুমি যদি ভরা পূর্ণিমার রাতে পুকুর পাড়ে বসে থাকো, তাহলে সোহাগীর কান্নাও শুনবে। ওই মেয়েটি ভরা পূর্ণিমায় কাঁদে। কেন? পূর্ণিমার রাতে সে পুকুরে নেমেছিল, তাই প্রতি পূর্ণিমাতেই সে আসে। দিলু অন্যদিকে মুখ ফেরালো, তার চোখ ভিজে আসছে। তার খুব অল্পতেই কান্না পায়। নিশাত দেখলো ওরা লোহার গেট পার হয়ে স্টেশনের ওপাশে কাঁচা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। জামিল ভাই গল্প করছেন হাত নেড়ে নেড়ে। কি গল্প কে জানে। মুগ্ধ হয়ে শুনছে দিলু। দিলুকে আজ অন্য দিনের চেয়ে একটু বড় লাগছে। এত বড় মেয়ের স্কার্ট পরা ঠিক না, চোখে লাগে, মাকে বলতে হবে। লোকজন বিশেষ নেই চারিদিকে, শুধু একজন বুড়ো খুব মন দিয়ে নিশাতকে দেখছে। এই প্রচন্ড শীতেও তার গায়ে শুধু একটা গেঞ্জি। নিশাত প্রথমে ভেবেছিল ভিক্ষা চায় বুঝি, কিন্তু না, এ ভিক্ষুক নয়। ভিক্ষুকদের এতটা কৌতূহল থাকে না, তারা সরাসরি ভিক্ষা চায়, না পেলে চলে যায় অন্য কোথাও। নিশাতের নাক দিয়ে জল পড়তে শুরু করেছে। দুটি প্যারাসিটামল খেয়ে নেওয়া দরকার। নিশাত উঠে দাঁড়ালো। বুড়োটি বলল, কই যাইবেন গো মা? আশ্চর্য, কত সহজেই মা ডাকলো। প্রশ্ন করাতেও কোনো সংকোচ নেই, যেন কত দিনের চেনা। আমরা যাব নীলগঞ্জ। ডাক বাংলায়? জি। নিশাত চলতে শুরু করলো। তার পিছনে পিছনে গেঞ্জি গায়ে বুড়োটি আসছে। আরো কিছু জানতে চায় হয়তো। গ্রামের মানুষদের খুব কৌতূহল, ওরা প্রশ্ন করতে ভালোবাসে। জামিল একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। দিলু বলল, এখানে চা খাবেন? যা ময়লা। জামিল বলল, গ্রামে ঝকঝকে তকতকে রেস্টুরেন্ট কোথায়, এখানে মন্দ কি? 12-13 বছরের একটা ছেলে চা বানাচ্ছিল। তার সামনে কাঠের একটা লম্বা বেঞ্চে রোদে পিঠ মেলে দুজন লোক বসে চা খাচ্ছে। তাদের একজন বলল, আপনারা যাইবেন কোনখানে? নীলগঞ্জ। ওরে বাস, মেলা দূর, যাইবেন কেমনে? জিপ আসার কথা। রাস্তা তো ঠিক নাই, জিপ গাড়ি আওনার পথ নাই। তাই নাকি? জি। এইজন কি আপনার মাইয়া? না, আমার বোন। দিলু দেখলো দুটি লোকই গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। তার বড় অস্বস্তি লাগতে লাগলো। জামিল ভাই এই বেঞ্চে বসেই নাকি চা খাবেন। লোক দুটির কৌতূহলের সীমা নেই। একজন বলল, সাব, আপনার নাম? আমার নাম জামিল। আপনি করেন কি? মাস্টারি করি ভাই। দেখি একটু বসার জায়গা দেন। দিলু অবাক হয়ে দেখলো ওরা সবাই বেঞ্চি ছেড়ে দিয়ে মাটিতে বসলো। আগের মতোই তাকিয়ে রইল অবাক হয়ে। এতটুকু সংকোচ নেই। জামিল বলল, দেখি 2 কাপ চা দাও তো। দিলু, খাবি তো? খাবো। লোক দুজনের একজন বলল, বুঝলু, সাবরে আর মাইয়াডারে কুকি বিস্কুট দে। খালি পেটে চা খাওয়ান ঠিক না। ছেলেটি দুটি লম্বা বিস্কিট হাতে করে এগিয়ে দিল। দিলু নিল না, কিন্তু জামিল নিল এবং চায়ে ভিজিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। কি যে সব কাণ্ড জামিল ভাইয়ের, দেখতে বড় মজা লাগে। রেহানা বাবুকে নিয়ে অনেক দূর চলে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল সাব্বির। সাব্বির তার দূর সম্পর্কের ভাগ্নে। সাব্বিরের এখানে আসার কথা ছিল না, হঠাৎ করে এসেছে। এই হঠাৎ করে আসার অন্য কোনো অর্থ আছে কিনা রেহানা তা বুঝতে চেষ্টা করছেন। কিন্তু সাব্বির ছেলেটি হয় খুব চাপা কিংবা অতিরিক্ত চালাক। তার হাবভাব কিছুই বোঝার উপায় নেই। রেহানার ধারণা ছিল ট্রেনে সাব্বির নিশাতের আশেপাশে বসতে চেষ্টা করবে এবং গল্প টল্প করবে। সে তেমন কিছুই করেনি, বসেছে কোণার দিকে। কিছুক্ষণ অত্যন্ত মন দিয়ে একটা কমিক পড়েছে। 30-32 বছর বয়সের একজন মানুষ মুগ্ধ হয়ে কমিক পড়ছে, ব্যাপারটা তার ভালো লাগেনি।
কমিক শেষ হওয়া মাত্র সে জানালায় হেলান দিয়ে ঘুমোতে চেষ্টা করেছে কিংবা ঘুমিয়ে পড়েছে। নিশাতের দিকে তার কোনো রকম আগ্রহ বোঝা যায়নি। তবে এও হতে পারে যে সে চেষ্টা করে তার আগ্রহ গোপন রাখছে, নিশাতকে ভালো রকম জানতে চায়। আজ ভোরে তিনি দেখলেন সাব্বির ক্যামেরা হাতে একা একা হাঁটছে। বাবুকে সঙ্গে নিয়ে তিনি নিজেও এগুলেন। অল্প কিছু কথাবার্তা হলো। তিনি জিজ্ঞেস করলেন, দেশে কতদিন থাকবে? বেশি দিন না, ক্রিসমাসের ছুটির পর যাব। জানুয়ারির ৩-৪ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ও, তাহলে তো খুব অল্প দিন। জি। রেহানা ইতস্তত করে বলেই ফেললেন, বিয়ে করে বউ নিয়ে ফিরবে নাকি? অনেকে তো তাই করে। এখনো কিছু ঠিক করিনি, আমার মা অবশ্য মেয়েটে দেখছেন, বিয়ে করতেও পারি। রেহানা কিছু বললেন না। দেখলেন সাব্বির ক্রমাগত ছবি তুলছে। গাছের ছবি, নদীর ছবি, নৌকার ছবি, কুয়াশায় সব ঝাপসা দেখাচ্ছে। ভালো ছবি আসার কথা না, তবু ছবি তুলছে। রেহানা একটা ব্যাপার লক্ষ্য করলেন। এই ছেলেটি অত যে ছবি তুলছে, একবারও বলেনি, আসুন মামি আপনার একটা ছবি তুলে দেই। এই বয়সে ছবি তোলার তার কোনো শখ নেই, তবু একটা সাধারণ ভদ্রতা তো আছে। সাব্বির বলল, আপনার নাতি খুব শান্ত, খুব চুপচাপ। খুব শান্ত না, বিরক্ত করে। নতুন জায়গা দেখে চুপ করে আছে। অপরিচিত মানুষের সামনে সে ভেজা বেড়াল। ওর বয়স কত? 5 বছর হলো। রেহানা আশা করেছিলেন সাব্বির এবার বাবু সম্পর্কে কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। অত্যন্ত মনোযোগের সঙ্গে একটা বকের ছবি ফোকাসে আনতে চেষ্টা করলো। টেলিস্কোপিক লেন্স থাকা সত্ত্বেও বকের ছবিটি স্পষ্ট হচ্ছে না, বেশ কুয়াশা। মোটামুটি স্পষ্ট হলে ছবিটি ভালো হতো। বকের ধ্যানী ছবিটি হালকা সবুজের ব্যাকগ্রাউন্ডে ভালো আসছে। রোদ আরেকটু চড়ে গেলে ছবি ভালো হবে না। সাব্বির, চলো যাই, তোমার মামা বোধহয় রেগে যাচ্ছেন। চলুন। বাবুকে কোলে নিয়ে হাঁটতে তার কষ্ট হচ্ছে। একবার বললেন, বাবু আমার হাত ধরে হেঁটে হেঁটে চলো। বাবু শক্ত করে তার গলা চেপে ধরল। তার মানে সে কিছুতেই নামবে না। রেহানা আশা করছিলেন সাব্বির বলবে, আমার কোলে দিন, আমি নিয়ে যাব। কিন্তু সাব্বির সেসব কিছুই বলল না। লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। মেয়েদের সঙ্গে এত দ্রুত হাঁটা যায় না। এই সাধারণ ভদ্রতা জ্ঞানও কি ওর নেই? রেহানা মনে মনে বেশ বিরক্ত হলেন। স্টেশনের কাছে এসে তিনি দিলু এবং জামিলকে দেখলেন। নোংরা একটি বেঞ্চিতে বসে চা খাচ্ছে। তাদেরকে ঘিরে 4-5 জন গ্রামের মানুষ বসে আছে মাটিতে। দিলু স্কার্ট পরে থাকায় তার ফর্সা পা অনেকখানি দেখা যাচ্ছে। দৃশ্যটি তার ভালো লাগলো না। গ্রামের মানুষগুলি বোধ করি বসে আছে ফর্সা পা দেখার জন্যই। তিনি একবার ভাবলেন দিলুকে ডাকবেন, কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না। দিলুর জামা কাপড় কি কি এনেছেন ভাবতে চেষ্টা করলেন। মনে পড়ল না। জামা কাপড় সব গুছিয়েছে নিশাত, তাকে জিজ্ঞেস করতে হবে। দিলু তাদের দেখেই ডাকলো, মা কোথায় ছিলে তোমরা? তারপর ছুটে এলো তাদের দিকে। আমরা ভাবলাম তোমরা বোধহয় হারিয়েই গেছো। হারিয়ে যাব কেন? নে বাবুকে কোলে নে। দিলু বাবুকে কোলে নিয়েই বলল, সাব্বির ভাই আমাদের একটা ছবি তুলে দিন তো। এই বাবু, উনার দিকে তাকিয়ে হাসতো লক্ষ্মী ছেলের মতো। সাব্বির ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো এবং ছবি তুলল বেশ কয়েকটি। রেহানার মনে হলো এই একটি ব্যাপারে ছেলেটির আগ্রহ আছে। ছবি তোলায় তার কোনো ক্লান্তি নেই। ওসমান সাহেব ভেবে রেখেছিলেন রেহানার উপর খুব রাগ করবেন। সেটা সম্ভব হলো না। সাব্বির রয়েছে, তার সামনে কোনো সিন ক্রিয়েট করার প্রশ্নই ওঠে না। তবুও বিরক্ত স্বরে বললেন, তোমরা ছিলে কোথায়? কাছেই। তোমার জিপ তো এখনো আসেনি, এত তাড়া কিসের? জিপ আসবে না, নষ্ট হয়ে পড়ে আছে। গরুর গাড়ি নিয়ে এসেছে। গরুর গাড়ি? 2টা গরুর গাড়ি, একটা মহিষের গাড়ি। তাড়াতাড়ি রওনা হওয়া দরকার, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হবে। রেহানা অবাক হয়ে বললেন, 3টা গাড়ি কেন? পাগল ছাগলের কাণ্ড, যতগুলি পেয়েছে নিয়ে এসেছে। তোমার পুলিশের লোকজন কেউ আসেনি? না। ওসমান সাহেবের মনে হলো রেহানা মুখ টিপে হাসছে। কেউ নিতে আসেনি ব্যাপারটা দুঃখজনক। এ নিয়ে হাসবে কেন? রেহানা বললেন, তোমার খবর বোধহয় পায়নি, পেলে আসতো। ওয়্যারলেস মেসেজ দিয়েছি, পাবে না মানে?
তোমাদের নীলগঞ্জ থানায় হয়তো ওয়্যারলেস নেই? প্রতিটি থানায় ওয়্যারলেস সেট আছে। কি বলছো এসব? দিলু বলল, বাবা, আমি কিন্তু মহিষের গাড়িতে করে যাব। ওসমান সাহেব একটা ধমক দিতে গিয়ে নিজেকে সামলে নিলেন। তিনি প্রতিজ্ঞা করে বের হয়েছেন ছুটির সময়টায় কোনো রাগারাগি করবেন না। কিন্তু মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। কেন কেউ নিতে আসবে না? থানাওয়ালাদের এত বড় স্পর্ধা থাকা ঠিক নয়। গাড়িতে গুছিয়ে বসতে বসতে 9টা বেজে গেল। প্রথমে কথা হয়েছিল একটিতে যাবে শুধু মালপত্র, অন্য দুটির একটিতে জামিল ও সাব্বির এবং আরেকটিতে দিলুরা। কিন্তু নিশাত বলল, আমি মা বাবুকে নিয়ে একটি গাড়িতে একা যেতে চাই। কেন? কোনো কেন টেন নেই, এমনি যেতে চাই। সব সময় তুই একটা ঝামেলা করতে চেষ্টা করিস। ঝামেলা করতে চেষ্টা করি না, কমাতে চেষ্টা করি। আমি একা যেতে চাই। নিশাত শেষ পর্যন্ত অবশ্য একা একা গাড়িতে উঠেনি, রেহানা উঠেছেন তার সঙ্গে। প্রথম গাড়িটিতে বাবা, দিলু ও বাবু, মহিষের গাড়িটিতে জামিল ও সাব্বির। গাড়ি চলা শুরু করা মাত্রই সাব্বির মাথার নিচে একটা হ্যান্ডব্যাগ দিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। জামিল বলল, কি ঘুমোচ্ছেন নাকি? হ্যাঁ, রাতে ভালো ঘুম হয়নি। এই ঝাঁকুনিতে ঘুম হবে? হ্যাঁ, আমার অভ্যেস আছে। ঘুমোবার আগে একটা সিগারেট খাবেন? জি না, আমি সিগারেট খাই না। কিছুক্ষণের মধ্যেই সাব্বির ঘুমিয়ে পড়ল। জামিল একটা সূক্ষ্ম ঈর্ষা বোধ করল। এত সহজে কেউ এমন ঘুমিয়ে পড়তে পারে? একা বসে থাকা ক্লান্তিকর ব্যাপার। নেমে গিয়ে প্রথম গাড়িটিতে উঠা যেতে পারে, সেখানে সিগারেট খাওয়া যাবে না, এই একটা ঝামেলা। তাছাড়া সঙ্গী হিসেবে ওসমান সাহেব বেশ বোরিং হবেন বলেই তার ধারণা। লোকটির রস বোধ নেই। অফিসের বাইরে যে আরো কিছু থাকতে পারে তা খুব সম্ভব তিনি জানেন না। এক পর্যায়ে জামিলের মনে হলো এখানে আসা কি সত্যিই দরকার ছিল? মানুষ বেড়াতে যায় ফুর্তি করবার জন্য। এখানে কি সেরকম কিছু হবে? সম্ভাবনা খুব কম। জামিল গাড়োয়ানের পাশে এসে বসল। রাস্তায় ধুলা উঠছে। গরুর গাড়ি খুব ধীরে চলে বলে যে ধারণা আছে সে ধারণা ঠিক নয়। বেশ দ্রুতই চলছে। গান শুনতে শুনতে যেতে পারলে ভালো হতো। কিন্তু ক্যাসেট প্লেয়ারটি নিশাতদের সঙ্গে। ওদের কাছ থেকে চেয়ে নিয়ে আসবে নাকি? নিশাতের নাক ভার হয়ে আছে, মাথায় একটা ভোঁতা যন্ত্রণা। সে বলল, মা, তোমার কাছে প্যারাসিটামল আছে? আছে। তোর জ্বর নাকি? না, সর্দি, মাথায় যন্ত্রণা হচ্ছে। রেহানা তার গায়ে হাত দিলেন। গা তো বেশ গরম, শুয়ে থাক। শুয়ে থাকতে হবে না, তুমি দুটি ট্যাবলেট দাও। পানি তো নাই, পানির বোতল পিছনের গাড়িতে। পানি লাগবে না, তুমি দাও। রেহানা দুটি ট্যাবলেট দিলেন। নিশাত একটুও মুখ বিকৃত করল না, ট্যাবলেট দুটি গিলে ফেলল। শুয়ে থাক। আমার শুয়ে থাকার যখন প্রয়োজন হবে আমি শুয়ে থাকবো, তোমাকে বলতে হবে না। তুই এত রেগে আছিস কেন? নিশাত মায়ের চোখে চোখ রেখে শীতল গলায় বলল, সাব্বির সাহেব আমাদের সঙ্গে যাচ্ছেন কেন? ঠিক করে বলো তো মা। বেড়াতে যাচ্ছে আবার কেন? ও বাংলাদেশের অনেক ছবি তুলে নিতে চায়। আমরা গ্রামের দিকে যাচ্ছি শুনে সেও আগ্রহ করে যেতে চাইল। না, সে কোনো আগ্রহ দেখায়নি, তুমি ঝুলাঝুলি করছিলে। যদি করেই থাকি তাতে অসুবিধা কি? আমাদের আত্মীয় এতদিন পর দেশে এসেছে, ঘুরে ফিরে দেখতে চায়। আসল ব্যাপার কিন্তু তা নয় মা। আসল ব্যাপারটা কি শুনি? তুমি চাচ্ছ ওই ছেলেটি যাতে আমাকে পছন্দ করে ফেলে এবং পুরনো দুঃখ কষ্ট ভুলে আমি তাকে বিয়ে করে ফেলি। যদি চেয়েই থাকি সেটা কি খুব অন্যায়? হ্যাঁ, অন্যায়। তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। আমি কি ভাবছি? তুমি ভাবছো আমার স্বামী নেই, একটা বাচ্চা আছে, কাজে আমার একটু অবলম্বন দরকার। এটা আমার ঠিক না। আমি তোমাদের বিরক্ত করব না। আমি নিজের দায়িত্ব নিজে নেব। অনেকবার তো তোমাদের বলেছি। নিশাত দেখলো জামিল এগিয়ে আসছে। সে চুপ করে গেল। ক্যাসেট প্লেয়ারটা তোমাদের কাছে আছে? জি না, দিলুর কাছে। জামিল এগিয়ে গেল। সামনের গাড়িটি অনেক দূর চলে গেছে। নিশাত দেখলো জামিল দৌড়াতে শুরু করেছে। এই দৃশ্যটি তার কেন জানি ভালো লাগলো। রেহানা বললেন, জামিলকে বলে দে পানির বোতলটা দিয়ে যাক। কেন?
ওষুধ খেয়ে তোর মুখ তেতো হয়ে আছে না? মা, আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। দিলু ক্রমাগত কথা বলে যাচ্ছিল। ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন তিনি দিলুর কথা বেশ মন দিয়ে শুনছেন এবং তার ভালোই লাগছে। সোহাগী নাম কেমন করে হয়েছে শুনবে বাবা? বল শুনি। আমার দিকে তাকাও বলছি, অন্যদিকে তাকিয়ে আছো কেন? ওসমান সাহেব মেয়ের দিকে তাকালেন। দিলু হাত নেড়ে নেড়ে গল্পটা বলল। ওসমান সাহেব বললেন, এই জাতীয় মিথ প্রায় সব পুকুর সম্পর্কেই থাকে। এটা ঠিক নয়। একটা নির্দিষ্ট গভীরতায় মাটি কাটলেই পানি আসবে। শীতের সময় যদি নাও আসে, বর্ষার সময় বৃষ্টির পানিতে ভরে যাবে। দিলুর মন খারাপ হলো। গল্পটা তার বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে। ওসমান সাহেব বললেন, রাজার মেয়ের নাম সোহাগী, এটাও বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য নয় কেন? রাজাদের মেয়ের নাম এমন সাধারণ থাকে না। ওদের গাল ভরা নাম থাকে। ফুলকুমারী, রূপকুমারী, নূরজাহান, নূরমহল। দিলুর বেশ মন খারাপ হলো। সে মুখ ফিরিয়ে বাইরে তাকালো এবং অবাক হয়ে দেখলো জামিল ভাই আসছেন। ক্যাসেট প্লেয়ারটা তোর কাছে? হ্যাঁ, ওটা নিতে এসেছি। জামিল গরুর গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসলো। দিলু, ভালো দেখে কয়টা ক্যাসেট দে। রবীন্দ্রসঙ্গীত? না, হিন্দি ফিন্দি। দিলু ক্যাসেট বাজতে বাজতে বলল, বাবা কিন্তু সোহাগী পুকুরের গল্পটা বিশ্বাস করেননি। বাবা বলছেন মাটি কিছু দূর খুঁড়লেই পানি আসবে। এটা ঠিক নয়। ঢাকা আর্ট কলেজে একটা বিরাট পুকুর আছে, খুব গভীর। বর্ষাকালে পর্যন্ত সেখানে এক ফোঁটা পানি থাকে না। সত্যি? হ্যাঁ, এবং অমাবস্যা পূর্ণিমায় কেউ যদি সেই পুকুরে নামে তাহলে খিলখিল হাসির শব্দ শোনে। ওসমান সাহেব পাইপে তামাক ভরতে ভরতে বললেন, জামিল, সত্যি নাকি? পুকুরে পানি নেই বর্ষাকালে, এটা সত্যি। আমি নিজে দেখেছি। তবে হাসির কথাটা জানি না, ওটা বানানোও হতে পারে। দিলু বলল, আমাকে ওই পুকুরটা দেখাবেন? একদিন গিয়ে দেখে এলেই হয়, তোদের বাসার কাছেই তো। জামিল ক্যাসেট প্লেয়ার নিয়ে নেমে গেল। দিলু বলল, জামিল ভাই অনেক কিছু জানে। ওসমান সাহেব জবাব দিলেন না। জামিল ভাই আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করেছিল, সেটা দারুণ মজার। তোমাকে জিজ্ঞেস করব? কর। আচ্ছা, মনে করো তোমার কাছে 10 সের পানি দেয়া হলো। এখন তুমি কি পারবে এই 10 সের পানি একবারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে? বালতি টালতি কিছু ব্যবহার করতে পারবে না। শুধু হাত দিয়ে নেবে এবং একবারে নেবে। ওসমান সাহেব ভুরু কুঁচকে ভাবতে লাগলেন। দিলু মিটিমিটি হাসতে লাগলো। দিলু মিটিমিটি হাসতে হাসতে বলল, খুব সহজ বাবা, চেষ্টা করলেই পারবে। একটু হিন্টস দেব? না, হিন্টস দিতে হবে না। ওসমান সাহেব সত্যি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। জামিল নিজের গাড়িতে ফিরে এসে দেখে সাব্বির উঠে বসেছে। ক্যামেরা নিয়ে কি সব যেন করছে। কি, ঘুম হয়ে গেল? হ্যাঁ। কি করছেন? একটা ব্লু ফিল্টার লাগাচ্ছি। ব্লু ফিল্টার দিয়ে কি হয়? দিনের বেলা ছবি তুললে মনে হয় জ্যোৎস্না রাত্রিতে ছবি তোলা হয়েছে। আপনি নিজে তো একজন ইঞ্জিনিয়ার। জি। আপনাকে দেখে মনে হয় ছবি তোলাই আপনার একমাত্র কাজ। এটা আমার একটা হবি। খুব বড় ধরনের হবি মনে হচ্ছে। সাব্বির শান্ত স্বরে বলল, আমি কিন্তু খুব নামকরা ফটোগ্রাফার। আমার নিজের তোলা ছবি নিয়ে আমেরিকান এক পাবলিশার একটি বই বের করেছে। নাম হচ্ছে অন দি টপ অফ দি ওয়ার্ল্ড। আপনার কাছে কপি আছে? আছে, দিচ্ছি। সাব্বির আহমেদ 300 পৃষ্ঠার একটি বই বের করলো তার সুটকেস থেকে। জামিলের বিস্ময়ের সীমা রইল না। এই বইটির কথা কি দিলুরা জানে? না, নিজের কথা বলতে ভালো লাগে না। সাব্বির ছবি তুলতে শুরু করলো। ক্যামেরার শাটার পড়ছে। কোনো কিছু যে সে দেখছে মন দিয়ে তা মনে হচ্ছে না। একটি গ্রাম্য বধূ লম্বা ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। শাটার পড়তে লাগলো খটখট। ছাগলের গলার দড়ি ধরে একটি 8-9 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। খটখট শাটার পড়তে শুরু করলো। জামিল বলল, এই ছবিটা আপনার ভালো হবে না। জ্যোৎস্না রাতে কেউ ছাগল চড়াতে বের হয় না। আপনি বরং ব্লু ফিল্টার বদলে দিন। সাব্বির হালকা গলায় বলল, উল্টোটাও হতে পারে। ছবি দেখে মনে হতে পারে রাতের রহস্যময়তায় মুগ্ধ হয়ে
একটি শিশু তার পোষা প্রাণীটি নিয়ে বের হয়েছে। দুজনের চোখে বিস্ময় ও ভয়। তাদের ঘিরে আছে জোছনা। আপনি কি ফটোগ্রাফার না কবি? আমি একজন ইঞ্জিনিয়ার। জামিল বইটির পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনার এই বইটিতে তো মানুষের ছবি নেই, শুধুই জড়বস্তুর ছবি। মানুষের ছবি বেশি তোলেন না? আমার অন্য একটি বইতে মানুষের ছবি আছে, সব অবশ্য নুড ছবি। বইটি আছে? আছে। আমেরিকায় আপনি কতদিন ধরে আছেন? প্রায় 11 বছর। দেশে ফিরবেন না? না। কেন? থাকবার জন্য ওই জায়গাটি ভালো, বিশাল দেশ, ঘুরে বেড়ানোর চমৎকার সুযোগ, এরকম পাওয়া যায় না। তাছাড়া কি? সাব্বির কথা শেষ করল না, মাঠের দিকে চোখ ফিরিয়ে বলল, এগুলি সর্ষে ফুল না? হলুদ রঙের কি চমৎকার ভ্যারিয়েশন। তারা নীলগঞ্জের ডাকবাংলোয় এসে পৌঁছালো বিকেল 4টায়। তখন আলো নরম হয়ে এসেছে, শীতের উত্তরি হাওয়া বইছে। ডাকবাংলোটি চমৎকার, ফিশারিজের বাংলো, হাফ বিল্ডিং, উপরের ছাদ টালির, মন্দিরের গম্বুজের মতো উঁচু হয়ে আছে। বাড়ি যত বড় তার চেয়েও বড় তার বারান্দা। সেখানে কালো একটি গোল টেবিলের চারপাশে গোটা পাঁচেক ইজি চেয়ার। দেখলেই শুয়ে পড়তে ইচ্ছা করে। বাড়িটির চারপাশে রেইনট্রি গাছ। বিকেলবেলাতেই বাড়িটিকে অন্ধকার করে ফেলেছে। পেছনে বেশ বড়সড় একটা পুকুর, কাকের চোখের মতো কালো জল। রেহানা অবাক হয়ে বললেন, এই জঙ্গলে এত চমৎকার বাড়ি গভর্নমেন্ট কেন বানিয়েছেন? ওসমান সাহেব নিজেও হকচকিয়ে গেছেন। এদিকে তার প্রথম আসা, খোঁজ খবর এসেছে জামিলের কাছ থেকে। জামিল, এই ডাকবাংলো তৈরি হয় কবে? এটা সুসং দুর্গাপুরের মহারাজার শিকার বাড়ি, পরে সরকার নিয়ে নেয়। এখন ফিশারিজ ডিপার্টমেন্টের হাতে দেয়া হয়েছে। আগে আরো সুন্দর ছিল। এর চেয়ে সুন্দর আর কি হবে? একটা কাঁচ ঘর ছিল, গোটা ঘরটাই কাঁচের তৈরি। লোকজন কাঁচ টাঁচ সব নিয়ে গেছে। অনেক ঝাড় লণ্ঠন ছিল। বড় বড় অফিসার এক একজন এসেছেন, এক একটা করে নিয়ে গেছেন। পেছনের পুকুর ঘাটে মার্বেল পাথরের একটি দেব শিশু ছিল। ঢাকা মিউজিয়াম সেটা নিয়ে গেছে। তুমি এত কিছু জানো কিভাবে? আমি তো এখানে প্রায়ই আসি। দিলু বলল, বাবা, আমি একটা ঘরে একা থাকবো। ওসমান সাহেব উত্তর দিলেন না। জামিল বলল, তা পারবি না দিলু, সব পুরনো ডাক বাংলোয় ভূত থাকে। আপনাকে বলেছে। সন্ধ্যা হলেই টের পাবি, সন্ধ্যা নামক, তখন দেখা যাবে। বাবুর্চি আছে 2জন, তারা রান্নাবান্না সেরে ফেলেছে। খাবার ঘরে খাবার দিতে শুরু করেছে। খাবার ঘরটা তুলনামূলকভাবে অন্ধকার। একটা হ্যাজাক বাতি জ্বালানো হয়েছে। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসেছে, শুধু নিশাত নেই। রেহানা খোঁজ নিতে গেলেন। নিশাত শুয়েছিল। সে ক্লান্ত গলায় বলল, আমি কিছু খাবো না। কেন খাবি না? খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না। সারাদিন তো কিছুই মুখে তুলিসনি, কিছু মুখে দে। আমি গোসল না করে কিচ্ছু মুখে দেব না, আমার গা ঘিন ঘিন করছে। জ্বর গায়ে গোসল করবি কি? প্লিজ মা, আমার ব্যাপারে নাক গলিও না, বাবুকে খাওয়াও, তোমরা খাওয়া দাওয়া করো। রেহানা মুখ কালো করে বের হয়ে এলেন। দীর্ঘ সময় নিয়ে গোসল করল নিশাত। ঠান্ডা পানি, গায়ে জ্বর থাকার জন্য পানি বরফ শীতল মনে হচ্ছে, তবু ভালো লাগছে। ঝকঝকে বাথরুম, পিতলের বালতিতে পরিষ্কার জল, মোড়ক খোলা নতুন সাবান। নিশাত যখন বেরিয়ে এলো তখন সত্যি সত্যি অন্ধকার নেমে এসেছে। নিশাত একটি ফুল হাতা সোয়েটার গায়ে দিল। উকি দিল মায়ের ঘরে। বাবু অবেলায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আজ সারাদিন বাবুর সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি। বাবু কি ক্রমেই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? রাতে সে এখন তার সঙ্গে ঘুমায় না। ঠোঁট বাঁকিয়ে বলে, দাদির কাছে যাব। রেহানাকে সে দাদি বলে। কেন বলে কে জানে। নিশাত বলল, ওকে কিছু খেয়েছে? ভাত মুখে দেয়নি, দুধ খেয়েছে। নিশাত নিচু হয়ে ছেলের কপালে চুমু খেলো। রেহানা বললেন, কিছু খাবি মা? না, চা খাবো 1 কাপ। বস তুই এখানে, আমি চায়ের কথা বলে আসি। মশারি খাটানোর কথাও বলতে হবে, খুব মশা এদিকে।
দরজায় কার যেন ছায়া পড়েছে। নিশাত মুখ তুলে দেখলো জামিল ভাই। নিশাত, তোমার নাকি জ্বর? ব্যস্ত হবার মতো কিছু না। ব্যস্ত হইনি নিশাত, খোঁজ নিচ্ছি। খোঁজ নেওয়াটা অপরাধ নয় নিশ্চয়ই? আমি ভালো আছি। জামিল ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করল। চলে যেতে চাইল। নিশাত বলল, আপনার সঙ্গে আমার কথা আছে জামিল ভাই। বলো। আপনি বারান্দায় বসুন, আমি আসছি। ঝগড়া করবে মনে হচ্ছে। নিশাত জবাব দিল না। বাবুর গালে একটা মশা বসেছিল, হাত দিয়ে সেটিকে উড়িয়ে দিল। ছেলেটিকে বড় রোগা রোগা লাগছে। এই কদিন ওর দিকে একটুও নজর দেওয়া হয়নি। নিশাতের মনে হলো সে ক্রমেই দূরে সরে যাচ্ছে। বাবু এখন আর মার জন্য খুব ব্যস্ত হয় না। শিশুরা অবহেলা খুব সহজেই টের পায়। নিশাত বাবুর চুলে হাত রাখল। পাতলা লালচে ধরনের চুল, বাবার মতো। কবিরের চুলও এরকম ছিল, তবে বাবুর মতো পাতলা ছিল না। কবিরের চেহারার সঙ্গে বাবুর খুব বেশি মিল নেই। কবিরের নাক ছিল খাড়া, বাবুর তা নয়। সে হয়েছে মার মতো। নিশাত নিচু হয়ে বাবুর ঠোঁটে চুমু খেল। কেমন দুধ দুধ গন্ধ। নিশাত আবার নিচু হলো। বাবু ঘুমের মধ্যেই তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিল। বারান্দা অন্ধকার। এখানে কোনো বাতি দিয়ে যায়নি। জামিল বসেছিল একা। নিশাত এসে ঢুকতেই সে সোজা হয়ে বসল। হালকা গলায় বলল, ভেতরে বসলেই হতো, এখানে বড় হাওয়া। থাকুক হাওয়া, বারান্দাই ভালো। আলো দিতে বলবো? জামিল একটা সিগারেট ধরালো। সহজভাবে বলল, বলো কি বলবে। আপনি আমাদের এই বাংলোয় কেন নিয়ে এসেছেন? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি মিন করছো। আপনি ঠিকই বুঝতে পারছেন, এখন ভান করছেন বুঝতে পারছেন না। দেখো নিশাত, আমি ভান করি না। ওই একটা জিনিস আমি কখনোই করি না। তাহলে বলুন, এত ডাক বাংলো থাকতে আপনি এখানে আমাদেরকে কেন নিয়ে এসেছেন? নিশাত, কবির এবং আমি অনেক রাত এই ডাক বাংলোয় কাটিয়েছি। এই ডাক বাংলোর উপর একটা দুর্বলতা ছিল। আমি জানি বিয়ের পরও অনেকবার তোমাকে নিয়ে এখানে আসতে চেয়েছে কবির। আশা হয়ে ওঠেনি। আমি তাই ভেবেছিলাম এখানে এলে তোমার ভালোই লাগবে। আমি ওর সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম, আর কারো সঙ্গে নয়। ভেবে নাও ও তোমার সঙ্গেই আছে। সবকিছু কি ভেবে নেওয়া যায়? জীবন এত সহজ মনে করেন? জীবন সহজও নয়, জটিলও নয়। জীবন জীবনের মতো। আমরাই একে জটিল করি, সহজ করি। তুমি একে ক্রমেই জটিল করছো। নিশাত চুপ করে গেল। জামিল হালকা সুরে বলল, দুঃখ শুধু কি তোমার একার? আমাদের সবারই দুঃখ আছে। আপনার আবার কিসের দুঃখ? দুঃখের আপনি কি জানেন? নিশাত উঠে দাঁড়ালো। বাবু জেগে উঠে কাঁদছে। কে একজন এসে বারান্দায় একটি হ্যারিকেন রেখে গেল। হ্যারিকেনের আলোয় সব কেমন অদ্ভুত লাগছে। জামিল সাহেব, আপনি যেভাবে বসে আছেন বসে থাকুন, একটা ছবি তুলবো, নড়বেন না। শাটার স্পিড খুব কম। অনেকখানি সময় নিয়ে সাব্বির ছবি তুলল। পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার ধাঁধাটি ওসমান সাহেবের মাথায় ঘুরতে শুরু করেছে দুপুর থেকেই। ওসমান সাহেব নিজের ওপরই বিরক্ত হচ্ছিলেন। ধাঁধার মতো সামান্য একটা ব্যাপার নিয়ে এই বয়সে কেউ এমন চিন্তিত হয়ে পড়ে না, কিন্তু তিনি হচ্ছেন। এটা কি বয়সজনিত স্থবিরতা? তিনি কেমন যেন চ্যালেঞ্জ বোধ করছেন। এর মধ্যে চ্যালেঞ্জ বোধ করার কি আছে? ধাঁধার উত্তর জানতেই হবে এমন তো কোনো কথা নেই। তিনি পাইপ হাতে বারান্দায় এসে বসলেন। তার গায়ে ভারী একটা ওভারকোট, গলায় মাফলার, তবু তার শীত করতে লাগলো। বয়স, বয়স বাড়ছে। এখন একদিন একটা মাইল্ড স্ট্রোক হবে, তার লক্ষণও টের পাওয়া যাচ্ছে। ব্লাড প্রেশার বেড়েছে, ঘুম কমে গেছে, খিদে কমে গেছে, চিন্তাও পরিষ্কার করতে পারছেন না। পারলে এই সহজ ধাঁধার জবাব বের করতে পারতেন। কিংবা কে জানে, এটা হয়তো সহজ নয়, হয়তো বেশ জটিল। বারান্দায় রেহানা বাবুকে কোলে নিয়ে বসেছিলেন। ওসমান সাহেব রেহানার ডান দিকের খালি চেয়ারটিতে বসলেন। রেহানা বললেন, নিশাতের বেশ জ্বর। তাই নাকি? 102 টুই হবে। থার্মোমিটার দিয়ে দেখেছ?
না। তাহলে বুঝলে কিভাবে 102? অনুমান করে বলছি। অনুমান করে আমাকে কিছু বলবে না। তুমি এরকম করছো কেন? কিরকম করছি? এত মেজাজ দেখাচ্ছ কেন? মেজাজ কোথায় দেখালাম? থানার ওসি ভদ্রলোকের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলে কেন? খারাপ ব্যবহার তো করিনি, আমি বিরক্ত হয়েছি। এই বিরক্তির ব্যাপারটি তাকে জানিয়েছি। সে জানে আজ ভোরে আমি আসব, কিন্তু সে স্টেশনে আসেনি। আমি ডাকবাংলোয় পৌঁছানোর পর সে এসেছে। আমাকে সে কি ভেবেছে? তুমি কোনো সরকারি ট্যুরে আসোনি, তুমি ছুটি কাটাতে এসেছো। কেন সে আসবে? সে আসবে, তার পুরো দলবল নিয়ে আসবে, কারণ আমি পুলিশের আইজি। রেহানা একবার ভাবলেন বলবেন না, শেষ পর্যন্ত বলেই ফেললেন, এবং বললেন বেশ তীক্ষ্ণ কণ্ঠেই, তুমি এখন আর আইজি নও, রিটায়ারমেন্ট নিয়েছ। রিটায়ারমেন্টের আগের পাওনা ছুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি পুলিশের আইজি, এটা এখন যত তাড়াতাড়ি ভুলতে পারো ততই ভালো। ওসমান সাহেবের পাইপ নিভে গেছে। নিভে যাওয়া পাইপ হাতে তিনি মূর্তির মতো দীর্ঘ সময় বসে রইলেন। রেহানা শীতল স্বরে বললেন, এখন আর তোমাকে দেখা মাত্র পুলিশের অফিসাররা ছুটোছুটি করবে না। এটা মানসিকভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। তোমার জন্যেও ভালো, আমাদের সবার জন্যেও ভালো। ওসমান সাহেব জবাব দিলেন না। দূরের রেইনট্রি গাছগুলির দিকে তাকিয়ে রইলেন। রেহানার মনে হলো এই কথাগুলি হয়তো না বললেও চলত। তিনি গলার স্বর স্বাভাবিক করতে করতে বললেন, চা খাবে? না। শীতের মধ্যে ভালো লাগবে। আমাকে এক ঢোক হুইস্কি দিতে বলো। হুইস্কি এখানে কোথায় পাবে? আছে, আলিম নিয়ে এসেছে, আলিমকে বলো। আলিম ওসমান সাহেবের বাসায় গত 20 বছর ধরে আছে। তার বয়স ওসমান সাহেবের চেয়েও বেশি, কিন্তু গৃহভৃত্যদের কোনো পেনশনের ব্যবস্থা নেই। কাজেই তাকে একদিন আগেই রান্নার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নীলগঞ্জে আসতে হয়েছে। আজ প্রচণ্ড দাঁত ব্যথা থাকা সত্ত্বেও সারাদিন রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। রেহানা বললেন, আলিম শুয়ে আছে, ওর শরীর ভালো না। তাছাড়া এখানে এসব করতে পারবে না। কেন? এখানে অসুবিধা কি? অসুবিধা আছে। ঘরে তুমি যা করো তাই বলে বাইরে এসেও সেটা করবে? রেহানা, এখানে ছুটি কাটাতে এসেছি, রিল্যাক্স করতে এসেছি। তুমি একা আসোনি, তোমার সঙ্গে বাইরের মানুষ আছে। বাইরের মানুষ এখানে কেউ না। জামিল ঘরের ছেলে। সে আমার অভ্যাস জানে, আর সাব্বির 11 বছর ধরে বাইরে আছে। আমি তোমাকে এখানে মদ খেতে দেব না। রেহানা বাবুকে কোলে নিয়ে উঠে গেলেন। যাবার সময় হারিকেন হাতে করে তুলে নিয়ে গেলেন। ওসমান সাহেব অন্ধকার বারান্দায় একা একা বসে রইলেন। এখানে মশা আছে, বন্য মশা। মানুষ কামড়িয়ে অভ্যেস নেই বোধহয়। কামড়াচ্ছে না, শুধু বিরক্ত করছে। ওসমান সাহেব আবার ধাঁধা নিয়ে ভাবতে লাগলেন। পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে, শুধু হাতে নিতে হবে এবং একবারে নিতে হবে। কোনো মানে হয়? বাবা, তুমি অন্ধকারে বসে কি করছো? দিলু ঢুকলো। ওসমান সাহেব মিষ্টি একটা গন্ধ পেলেন। দিলু পাউডার মেখেছে কিংবা গায়ে সেন্ট টেন্ট দিয়েছে। গন্ধটা হালকা এবং চেনা, পরিচিত কোনো ফুলের গন্ধ। কি ফুল ওসমান সাহেব সেটা মনে করতে পারলেন না। অনেকদিন সচেতনভাবে কোনো ফুলের গন্ধ নেওয়া হয়নি। দিলু তার পাশের চেয়ারে বসলো এবং আবার বলল, অন্ধকারে একা একা বসে কি করছো? তোর সমস্যা নিয়ে ভাবছি। আমার? আমার আবার কি সমস্যা? দিলু বেশ অবাক হলো। ওসমান সাহেব নরম গলায় বললেন, ওই যে এক জায়গা থেকে অন্য জায়গায় পানি নেয়ার ব্যাপারটা। ও আল্লাহ, তুমি এটা নিয়ে এখনো ভাবছো? হ্যাঁ, ভাবছি। বলে দেব? না না, বলিস না, নিজেই বের করব। আরেকটা সহজ ধাঁধা ধরবো, জামিল ভাইয়ের কাছ থেকে শিখেছি, দারুণ মজার। না, আর না, যেটা দিয়েছিস সেটাকে সলভ করি। দিলু হাসলো খিলখিল করে। হাসছিস কেন? বলা যাবে না। যা, আলিমকে একটু আসতে বল। আমি পারবো না বাবা। পারবি না কেন? কি অন্ধকার দেখছো না, ভয় ভয় লাগে বাবা। কি? একটা ভূতের গল্প শুনবে?
সত্যি গল্প, জামিল ভাইয়ের কাছ থেকে শুনেছি, ওনার নিজের লাইফের ঘটনা। ওসমান সাহেব কিছু বললেন না, পাইপ ধরাবার চেষ্টা করতে লাগলেন। খুব হাওয়া, দেয়াশালাইয়ের কাঠি নিভে যাচ্ছে। বাবা বলবো? বল। দিলু তার বাবার কাছে ঘেঁষে এলো, একটা হাত রাখলো বাবার হাতে, গলার স্বর নিচু করে গল্প শুরু করলো। বুঝলে বাবা, তখন শ্রাবণ মাস। জামিল ভাই গিয়েছেন তার বন্ধুর বাড়ি, গ্রামের দোতলা বাড়ি। জামিল ভাইকে যে ঘরটায় থাকতে দেয়া হয়েছে তার জানালাগুলো খুব ছোট ছোট। বাবা শুনছো তো? শুনছি। তাহলে হুঁ বলবে একটু পর পর, না বললে মনে হবে তুমি গল্প শুনছো না। আচ্ছা ঠিক আছে, বলবো। তারপর কি হলো? মাঝরাতে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হলো। ঘরে হ্যারিকেন ছিল, হ্যারিকেনটা গেল নিভে। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তারপর? তারপর হলো কি শুনো। কে যেন দরজা ধাক্কা দিতে লাগলো। জামিল ভাই বললেন, কে? একজন মেয়ে মানুষের গলা শোনা গেল, দয়া করে দরজাটা খুলুন। তারপর কি হলো? জামিল ভাই দরজা খুলতেই ঘরে একটা মেয়ে ঢুকলো, 17-18 বয়সের। বাইরে এত ঝড় বৃষ্টি, কিন্তু মেয়েটা খটখটে শুকনো। ওসমান সাহেব বললেন, ঘুটঘুটে অন্ধকারে জামিল কি করে দেখলো মেয়েটির গা শুকনো, এবং বুঝলই বা কি করে ওর বয়স 17-18? দিলু থমকে গেল। এটা সে ভাবেনি। ওসমান সাহেব হাসি মুখে বললেন, গল্পটার মধ্যে একটা ফাঁকি আছে, তাই না দিলু? দিলু জবাব দিল না। তার একটু মন খারাপ হয়ে গেল। ওসমান সাহেব বললেন, গল্পটা শেষ কর। না থাক। থাকবে কেন, বাকিটা শুনি। তোমাকে শুনতে হবে না। দিলুর গলার স্বর ভারী, যেন সে এক্ষুনি কেঁদে ফেলবে। সে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? জামিল ভাইকে কথাটা জিজ্ঞেস করে আসি। পরে জিজ্ঞেস করলেও হবে। না, আমি এখনই জিজ্ঞেস করব। কেন সে আমার সঙ্গে মিথ্যা কথা বলল? গল্প তো গল্প, গল্প কখনো সত্যি হয়? জামিল ভাই বলেছিল এটা সত্যি গল্প। দিলু প্রথমে গেল খাবার ঘরে। সেখানে একজন অপরিচিত রোগা লোক হ্যাজাক লাইট ঠিক করতে চেষ্টা করছে। একবার দপ করে আগুন জ্বলে উঠে। লোকটি খাইছে রে বলে একলাপে পেছনে সরে। ব্যাপারটা দিলুর কাছে খুব মজা লাগলো। দিলু হাসি মুখে বলল, আপনার নাম কি? আমার নাম বাদলা। বাদলা আবার নাম হয়? বাপ মায় দিছে তয় কি করম। তারা বোধহয় নাম দিয়েছিল বাদল। দিলুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে হ্যাজাকটা ঠিক হয়ে গেল। বাদলা দাঁত বের করে বলল, আফা, আপনার খুব ভয়। দিলু বলল, আপনি কি জামিল ভাইকে দেখেছেন? ওই যে লম্বা, গায়ে পাঞ্জাবি আর ক্রিম কালারের চাদর। জি দেখছি। কোথায় দেখেছেন? এই সাহেব আরেকজন কোট পরা সাহেব বইসা আছে পুকুর ঘাটে, গপ করতেছে। আপনি জানতো, জামিল ভাইকে ডেকে নিয়ে আসুন। বলবেন দিলু আপনাকে ডাকছে। আমার নাম দিলু, দিলশাদ থেকে দিলু। লোকটি চলে গেল। দিলু মুখ গম্ভীর করে বসে রইল। রাত বেশি হয়নি, মাত্র 8টা, কিন্তু মনে হচ্ছে গভীর রাত। ঝিঝি ডাকছে চারিদিকে, বাবুর কান্না শোনা যাচ্ছে। সে সারাদিন ঘুমিয়েছে, কাজে সারা রাত সে জেগে থাকবে, একটু পরে পরেই কাঁদবে। মাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে। দিলু শুনল মা তাকে গল্প বলার চেষ্টা করছেন। তুলারাশি কন্যার গল্প। এই গল্পটি ছোটবেলায় সেও শুনেছে। এক রাজকন্যার ওজন মাত্র 1 ছটাক, কিন্তু এক রাতে হঠাৎ তার ওজন বেড়ে গেল। কি ব্যাপার দিলু, জরুরি তলব কেন? জামিল ভাই, আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন? কেউ আমাকে মিথ্যা বললে আমার খুব খারাপ লাগে। কোনটা মিথ্যে বলেছি বলেন তো? মিথ্যে আমি তেমন বলি না। ওই যে একটা সত্যি ভূতের গল্প বললেন, ওটা আসলে মিথ্যে ভূতের গল্প। কোন গল্পটি? ওই যে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ঝড় বৃষ্টির সময়, 16-17 বছরের একটা মেয়ে ঘরে ঢুকলো। হ্যাঁ মনে পড়েছে, মিথ্যা হবে কেন, ওটা সত্যি গল্প। না, সত্যি না। এই অন্ধকারে আপনি কি করে বুঝলেন ওর বয়স 16-17? ওর কাপড় ভেজা না? জামিল গম্ভীর গলায় বলল, ওই রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। ঝড়ের সময় ঘন ঘন বিদ্যুৎ চমকায়। বিদ্যুতের আলো শহরের ইলেকট্রিকের আলোর চেয়েও কড়া।
দিলু তাকিয়ে রইল চোখ বড় করে। জামিল বলল, তবে মেয়েটির বয়সের ব্যাপারটা আমার কল্পনা। আমি নিজে তখন অল্প বয়স্ক ছিলাম, কাজেই সব মেয়ের বয়সই মনে হতো 16-17। দিলু কিছু বলল না। কি, এখনো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। জামিল ভাই, বলো, আর একটা সত্যি গল্প বলেন। আরেকদিন বলবো। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করব কেন? দিলু হঠাৎ উঠে ঘর ছেড়ে চলে গেল। জামিল হাসল। দিলু নিশাতের মতো হয়নি। সে হয়তো এখন কিছুক্ষণ কাঁদবে। রাতের খাবার দেয়া হলো 9টার দিকে। দেখা গেল কারোরই খাওয়ার দিকে মন নেই। শুধু সাব্বির। খাবার দেয়া হয়েছে শোনা মাত্র এসে বসেছে এবং খেতে শুরু করেছে। রেহানা বাবুকে কিছু একটা মুখে দেওয়ার জন্য খাবার ঘরে এসে সাব্বিরের একা একা খাওয়ার দৃশ্যটি দেখলেন। সাব্বির ঘন ঘন পানি খাচ্ছে। রেহানা বললেন, খুব ঝাল হয়ে গেছে নাকি? একটু হয়েছে, অসুবিধা নেই। এরা বেশ ঝাল দেয়। আলিম রান্না করলে এটা হতো না। আলিম অসুখ হয়ে পড়ে আছে। কি অসুখ? দাঁতে ব্যথা। সাব্বির গম্ভীর মুখে খেয়ে যাচ্ছে। রেহানা লক্ষ্য করলেন সে একবারও বলল না অন্যরা কেউ খেতে আসছে না কেন। এটা একটা সাধারণ ভদ্রতা। 10-11 বছর বিদেশে থাকলেই কেউ অভদ্র হয়ে যায় না, বরং আরো ভদ্র হয়। সেটাই স্বাভাবিক। রেহানা বললেন, এত কিছু রান্না হয়েছে কিন্তু কেউ খেতে চাচ্ছে না, সব নষ্ট হবে। দিলু ঘরে ঢুকলো। সে এসেছে নিশাতের জন্য এক গ্লাস পানি নিতে। রেহানা দেখলেন পানি ঢালতে গিয়ে সে অনেকখানি পানি টেবিলে ফেলল। মেয়েটা কাজকর্মে এত আনাড়ি হয়েছে। পানি গড়িয়ে যাচ্ছে সাব্বিরের দিকে। তাকে অল্প সরে বসতে হলো। দিলু বলল, সাব্বির ভাই, আপনি এত পেটুক কেন? সবাইকে ফেলে খেতে বসেছেন। রেহানার কপালে ভাঁজ পড়ল। মেয়েটা এমন রুচিহীন কথাবার্তা বলে, লজ্জায় পড়তে হয়। দিলু চলে যেতেই সাব্বির বলল, আপনার এই মেয়েটিকে আমার খুব পছন্দ। ওর মধ্যে এক ধরনের সরলতা আছে। রেহানা কিছু বললেন না। মনে মনে সাব্বিরের কথাটার অন্য কোনো অর্থ হয় কিনা বুঝতে চেষ্টা করলেন। এই মেয়েটিকে তার পছন্দ, এর মানে কি এই নয় যে বড় মেয়েটিকে পছন্দ নয়? বড় মেয়েটির মধ্যে সরলতা নেই। প্রথম দিকে সাব্বিরকে যতটা ভালো লেগেছিল, এখন আর ততটা ভালো লাগছেও না। ছেলেটি অভদ্র, অমিশুক। অবশ্যই সে অত্যন্ত সুপুরুষ। চেহারায় অন্য ধরনের কাঠিন্য আছে যা সহজেই চোখে পড়ে। কবির এরকম ছিল না। কবিরের মধ্যে একটা হালকা ফুর্তির ভাব ছিল যা কোনো বয়স্ক মানুষকে ঠিক মানায় না। এটা ভাবতে ভাবতে রেহানা লজ্জিত বোধ করলেন। তিনি ঠিক এই মুহূর্তে কবিরকে অপছন্দ করার চেষ্টা করছেন। এটা অন্যায়। কবিরকে অপছন্দ করার উপায় নেই। সে এ বাড়ির সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। ওসমান সাহেব, যিনি পৃথিবীর কোনো কথাই প্রায় বিশ্বাস করেন না, তিনি পর্যন্ত কবিরের প্রতিটি কথা বিশ্বাস করেছেন। একবার কবির এসে বলল, খবর শুনেছেন নাকি মালয়েশিয়া একটা মৎস্যকন্যা ধরা পড়েছে? কি ধরা পড়েছে? মৎস্যকন্যা, মারমেইড। মালয়েশিয়ার ন্যাশনাল পত্রিকায় বিরাট ছবি ছাপা হয়েছে। হুলস্থুল কাণ্ড। বলো কি? অন্য কেউ কথা বললে ওসমান সাহেব সঙ্গে সঙ্গে তাকে ধরাশায়ী করে ফেলতেন। কবিরের বেলায় সেরকম কিছুই হলো না। তার মুখ দেখে মনে হলো তিনি বিশ্বাসও করছেন না, আবার ঠিক অবিশ্বাসও করছেন না। রাতে শোবার সময় গম্ভীর মুখে স্ত্রীকে বললেন, দুনিয়া কত অদ্ভুত জিনিসই না হয়। রেহানা বললেন, জামাইয়ের কথার কি কোনো ঠিক আছে? তুমি এটা বিশ্বাস করে আছো? ওসমান সাহেব রেগে গিয়ে বললেন, কোন কথাটা এ পর্যন্ত সে মিথ্যা বলেছে শুনি? ওসমান সাহেব কবিরের কোনো বদনাম সহ্য করতে পারতেন না। এখনো পারেন না। যে লোক জীবনে কোনোদিন নামাজ রোজা করেছে বলে রেহানার মনে পড়ে না, সেই লোকও দেখা যায় 21শে আগস্টে একটা জায়নামাজ টেনে বের করেন এবং গভীর রাত পর্যন্ত টুপি মাথায় বসে থাকেন। অপরিচিত এই পোশাকে তাকে অদ্ভুত দেখায়। 21শে আগস্ট কবিরের মৃত্যুদিন। পানি আনতে এতক্ষণ লাগলো? দিলু পানি আনতে দেরি করেনি। গিয়েছে, নিয়ে এসেছে। নিশাত আজ অকারণে রাগ করছে। দিলু বলল, নাও পানি নাও। লাগবে না, যা, তৃষ্ণা মরে গেছে। এটা কেমন কথা? তৃষ্ণা কখনো মরে যায়? তৃষ্ণা থাকেই, সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দিলু নরম স্বরে বলল, আপা খেয়ে নাও প্লিজ।
তুমি শুধু শুধু রাগ করছো। নিশাত পানির গ্লাস হাতে নিল। তুমি রাতেও কিছু খাবে না? না। কেন? দেখছিস না আমার শরীর ভালো না? মাথা টিপে দেবো? না, লাগবে না, তুই এখন যা। অন্ধকারে একা বসে থাকবে কেন? আমিও থাকি তোমার সঙ্গে। দিলু খাটের উপর পা উঠিয়ে বসলো। অন্ধকারে পা নামিয়ে বসতে তার ভালো লাগে না। সবসময় মনে হয় কেউ একজন খাটের নিচ থেকে চুপি চুপি এসে পা চেপে ধরবে। আপা, একটা ভূতের গল্প শুনবে? নিশাত জবাব দিল না। সত্যি গল্প, জামিল ভাইয়ের নিজের জীবনে ঘটেছিল। নিশাত তবুও চুপ করে রইল। এই গল্প শুনলে তুমি আর একা একা অন্ধকারে বসে থাকতে পারবে না, এবং রাতে ঘুমও আসবে না। এত ভয়ের গল্প শুনতে চাই না, থাক। মাথা ধরার মধ্যে গল্প শুনতে ভালোও লাগে না। আপা, তোমার মাথার চুল টেনে দেই? দে, আস্তে আস্তে টানবি। দিলু নিশাতের কপালে হাত দিয়ে চমকালো। বেশ জ্বর গায়ে। এতটা জ্বর তা বোঝা যায়নি। আপা, তোমার গা তো খুব গরম। হুম। জানালা বন্ধ করে দেই, ঠান্ডা হাওয়া আসছে। না থাক, জানালা বন্ধ থাকলে আমার কেমন যেন লাগে, মনে হয় নিঃশ্বাস নিতে পারছি না। মশারি ফেলা নেই, মাঝে মাঝে মশা কামড়াচ্ছে। দিলু হালকা স্বরে বলল, জানো আপা, আমি কখনো মশা মারি না। তাই নাকি? হ্যাঁ, কারণ যেসব মশা মানুষকে কামড়ায় তারা সব স্ত্রী মশা, পুরুষ মশারা কামড়ায় না। আমি নিজে মেয়ে হয়ে একটা মেয়ে মশাকে কি করে মারি বলো তো? পুরুষ মশারা কামড়ায় না, এ কথাটা তোকে কে বলেছে? জামিল ভাই বলেছেন। নিশাত বিছানায় উঠে বসল। নিচু স্বরে বলল, জামিল ভাইয়ের সঙ্গে তোর এত মাখামাখি কেন? দিলু অবাক হয়ে বলল, এই কথা কেন বলছো? সব সময় তোর মুখে জামিল ভাই জামিল ভাই, এটা ভালো নয়। ভালো নয় কেন? তোর বয়স কম। এই বয়সে মেয়েরা খুব সহজে নানান রকম দুঃখ কষ্ট পায়। নিশাত চুপ করে রইল। দিলু বলল, পরিষ্কার করে বলো আপা। নিশাত কঠিন স্বরে বলল, তোর মতো বয়সী মেয়েরা খুব সহজে মুগ্ধ হয়, দুঃখ কষ্ট আসে সেজন্যই। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় তুই ঠিকই বুঝতে পারছিস। আমার যখন তোর মতো বয়স ছিল, তখন তো আমি সবই বুঝতাম। তুই জামিল ভাইয়ের সঙ্গে বেশি মিশবি না। কেন, সে কি খারাপ লোক? না, সে খারাপ লোক না, ভালো মানুষ, বেশ ভালো মানুষ। সেজন্যই ভয়। এক সময় তুই তাকে ভালোবাসতে শুরু করবি। তোর জন্য সেটা খুব দুঃখের ব্যাপার হবে। দিলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। নিশাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু নিশাতের মনে হলো দিলু কাঁদছে। তুই কাঁদছিস নাকি? দিলু কোনো উত্তর দিল না। সে নিঃশব্দে উঠে দাঁড়ালো। চলে যাচ্ছিস? দিলু সে কথারও কোনো জবাব দিল না। নিশাতের মনে হলো দিলুকে এসব কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখন আর মনে করে লাভ কি? যা বলা হয়ে গেছে তা আর ফেরানোর উপায় নেই। হারিকেন হাতে রেহানা ঢুকলেন, তার কোলে ঘুমন্ত বাবু। তিনি বাবুকে বিছানায় শুইয়ে দিতে গেলেন। নিশাত বলল, ওকে তোমার কাছে রাখো মা, আমি আজ এ ঘরে একা শোবো। কেন? একা শুবি কেন? সব প্রশ্নের জবাব দিতে পারবো না। তোর শরীর ভালো নেই, একজন কেউ তোর সাথে থাকা দরকার। আমি থাকি কিংবা দিলু থাকুক, কাউকে থাকতে হবে না। রেহানা একটি কঠিন কথা বলতে গিয়েও বললেন না। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন। সম্পূর্ণ অন্য প্রসঙ্গ তুললেন। রাতে কি খাবি? কিছু খাবো না। খাবি না কেন? তোর রাগটা আসলে কার উপর, ঠিক করে বল তো। কারো উপর আমার কোনো রাগ টাগ নেই। শরীর ভালো নেই তাই খাবো না। ঠিক আছে। রেহানা চলে যাচ্ছিলেন। নিশাত বলল, দিলুকে একটু পাঠিও তো মা। দিলু আসবে না, তুই ওকে কি বলেছিস জানি না, দিলু কাঁদছে। কাঁদার মতো কিছু তো আমি বলিনি। রেহানা শীতল স্বরে বললেন, তোর কথাবার্তা শুনে আমারই কাঁদতে ইচ্ছে হয়। আর ও তো বাচ্চা মেয়ে। ও বাচ্চা মেয়ে নয়, এই বয়সে মেয়েরা বাচ্চা থাকে না। সবাই তোর মতো নয়, কেউ কেউ বাচ্চা থাকে। এ কথার মানে কি মা?
মানে টানে কিছু নেই। তুই নিজের দিকে তাকিয়ে দেখ নিশাত। যার দুঃখে আজ এরকম করছিস তার সঙ্গে তোর আচার ব্যবহার কেমন ছিল? তার মানে? কটা দিন তুই কবিরের সঙ্গে হাসি মুখে কথা বলেছিস? মানুষ সব সময় হাসি মুখে থাকতে পারে না। তা পারে না, কিন্তু তুই ভালো মতো ভেবে দেখ তো কবিরের সঙ্গে তোর ব্যবহারটা কেমন ছিল। তুমি যাও তো মা। রেহানা চলে এলেন। নিশাত অন্ধকারে হাতড়ে হাতড়ে দরজার ছিটকিনি লাগালো। দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। বাবু ঘুম ভেঙে কাঁদতে শুরু করেছে। মার কাছে যাব, মার কাছে যাব। রেহানা তাকে সামলাবার চেষ্টা করছেন। নিশাত শুনল মা বলছেন, কেন যে মরতে এলাম এখানে। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস আমার আছে জলের প্রথম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।